আচার্য সঞ্জয় চক্রবর্তীর কলাম থেকে আমি সৌনাসিস্ট অলোক রায়ঘটক পাঠ করে শোনাচ্ছি। মানুষের জন্মলগ্ন থেকেই কতগুলো বিষয়বস্তু একেবারে অপরিহার্য হয়ে ওঠে। অক্সিজেন কে যোগাবে? প্রকৃতি। জল কে যোগাবে? প্রকৃতি। খাদ্য জন্মের পর ২-৫০০ দিন খাবার যোগাবে মায়ের শরীর। তারপর নিজের পায়ে দাঁড়াতে না পারা পর্যন্ত ১০-২০ বছর ধরে রুটি, কাপড়া আর মকান পুরোটাই বাবার পকেট। একবার এক লাফ দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে পড়া যায় না, সোজা করে দাঁড় করাতে হয়। সেই নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়া বলতে আসলে যা বোঝায় তা হল মানব শিশুটিকে সমাজে মানানসই সুস্থ দেহ মনের তথাকথিত একজন ভদ্রলোক হিসেবে গড়ে তোলা, অথবা নিদেন পক্ষে একটা ছোট বড় ডিগ্রির দরজা পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে ২ পয়সা রোজগার করে নিজের আর নিজেদের সংসারটুকু টানতে পারে। যে সমস্ত শিশুর বাবা মায়েরা গরিব, নুন আনতে পান্তা ফুরোয় যাদের, তাদের দায়িত্ব নেবার জন্য এদেশে অত্যন্ত ক্ষমতাশালী এবং অতি তৎপর দুজন আছেন। এদের প্রথম জনের নাম শয়তান আর দ্বিতীয়জন ভগবান। ওই সব শিশুদের জীবনের মুখ থুবড়ে পড়া বা ডানা মেলে উড়ে যাওয়া, এই সব কিছু ওই দুজনেই সামলান। কিন্তু সদ্য সন্তানের মুখ দেখেছেন এমন নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে একেবারে ধনী পর্যন্ত বাপ মায়েদের ব্যাপারই আলাদা, আর এই ধরনের বাবা মায়েরাই সংখ্যায় সর্বাধিক। তবে মা বাবা দুজনে মিলে মাত্র পারবেন না। মুখে বুল ফুটল কি না ফুটল, বাবা মা আরও বেশ কিছু মানুষ জড়ো করবেন এবং সবাই মিলে ঝাঁপিয়ে পড়বেন ওই শিশুর মনের ওপর। সেই শুরু। কালে কালে শিশু কিশোর বা কিশোরী হবে, কিশোর বা কিশোরী হবে তরুণ বা তরুণী, তরুণ বা তরুণী যুবক যুবতী হবে। বাপ মা এবং তাদের উদ্যোগে জুটে যাওয়া লোকেরা কিন্তু ওই উঠতি মানুষের মনের ঘাড়ে একেবারে চেপে বসে থাকবেন যতক্ষণ না ওই মানুষটাকে নিদেন পক্ষে মানানসই একটা ডিগ্রির দরজায় পৌঁছে দেওয়া যায়। আর ডিগ্রি এসে গেলে ডিগ্রির হাত ধরে একজন ভারতীয় মুদ্রার আশা করবে না তো আর কে সে আশা করবে? ছোট বাচ্চার হাতে মুদ্রা পড়লে প্রথমেই সে সেটাকে চেটে দেখে নেয়। মায়ের দুধের স্বাদের সঙ্গে না মিললেই বা কি? মুদ্রা যে আসলে খাবার জিনিস, সেই ব্যাপারে সে নিঃসন্দিগ্ধ, নিশ্চিত। কপাল মন্দ হলে চোখের পলকের অবসরে সে মুদ্রা গিলতেও প্রস্তুত। এখন কথা হলো এই যে, বাপ মায়ের ইচ্ছা বা আদেশ অনুযায়ী যেসব মানুষেরা ওই মুদ্রাচাটা মানুষের বাচ্চার মনের ঘাড়ে চেপে বসেছেন বা ডিগ্রির দরজা অবধি হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন, তারা কারা? টাকা খরচ করবার সঠিক উপায় বা পথ দেখাতে না পারলেও টাকা যে মুখে ঢোকাবার বস্তু নয়, টাকা যে টেবিলের ওপর দিয়ে ওই তলা দিয়ে নিজের পকেটে ঢোকাবার জিনিস, আর ওই জিনিস ২ পকেটে, ৪ পকেটে, ১০ পকেটে যত বেশি ঠাসাঠাসি করে ঢোকাতে পারা যায়, সে তত দুনিয়াদারির করার মজা পাবে। যারা এসব জানাবেন, বোঝাবেন, তারা কারা? হ্যাঁ, প্রজন্মের পর প্রজন্ম জুড়ে মানুষের মতো অ্যানিমেলের হাতে মনুষ্যত্ব, এমনকি দেবত্বের পতাকা তুলে দিয়েছেন এই এঁরাই। নইলে অধিকাংশ স্তন্যপায়ী পশুর জন্মপদ্ধতি আর মানুষের জন্মপদ্ধতির মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। কত মানুষের দুদিনের মরণশীল শরীরে এরা অমরত্বের মৃত্যুঞ্জয়ী কবচ পরিয়ে দিয়েছেন। কখনো বলেছেন অমৃতস্য পুত্রাঃ, কখনো বলেছেন অমর রহে। মানুষের সঙ্গে মানুষের অস্তিত্বের টান বাড়িয়ে দিয়েছেন এই এঁরাই। আবার ক্ষেত্রবিশেষে মহাজগতের অনন্তের টানের সঙ্গে জুড়ে দিয়েছেন সেই টান। কিন্তু কালের গতি সর্পিল, অতি বিচিত্র। আমাদের তাই বিচিত্র মতি, আমরা এঁদের আশীর্বাদের হাত ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গিয়ে
শেষে নিজেরাই পথভ্রান্ত হয়ে উদ্ভ্রান্ত অবস্থায় আজ শক তো কাল মোগল তো পরশু ইংরেজ যেই এলো এদেশে সামান্য দু চারজন বাদে প্রায় সবাই যুগে যুগে এদের পায়ে গিয়ে পড়লাম। তারা আমাদের বোঝালো যে আমাদের মতো দিগ্ভ্রান্তদের উদ্ধার করবার জন্যই তারা এই পৃথিবীতে এসেছেন। আমরাও বুঝলাম। একটা ভাঙাচোরা সাংস্কৃতিক লেনদেনের মধ্য দিয়ে জীবন তাও চলছিল কোনো মতে। এরই মধ্যে এসে পড়ল হালফিলের চ্যাংড়া সময়। অনন্তের যাত্রাপথের কোনো একটা বাঁকে আমাদের মতো দিগ্ভ্রান্ত ভারতীয়দের সে চট করে সময়ের একটা চোরাগলির মধ্যে ঢুকিয়ে দিল। অনন্তের বদলে সেই চোরাগলি গিয়ে শেষ হয়েছে ভয়ঙ্কর ব্ল্যাক হোলের পাথুরে অন্ধকারে। নষ্ট হয়ে যাওয়া সেই তারার গহ্বর বা সময়ের সেই কালো গর্তের নাম ওয়ার্ল্ড অফ মিডলম্যান অফ মার্কেটিং। চলিত বাংলায় বললে বিশ্ব দালালের বেনে বাজার। ডিগ্রি, টাকা এবং ভোগ্যপণ্যের মধ্যে তথ্য প্রযুক্তির সুতো বেঁধে তৈরি করা ফাঁসির ফাঁস। দু চারজন আচার্য, অধ্যাপক বা শিক্ষকেরা অনেক কষ্টের বিনিময়ে ছিটকে যেতে পারলেন। তারা কিছুতেই চ্যাংড়া সময়ের আঙুলের নির্দেশ মানলেন না। উল্টে অস্থিরদের স্থির করে তোলবার মতো প্রায় অসম্ভব কাজে গলা ফাটাতে লাগলেন। বললেন, শোনো শোনো, তোমরা থামো। কোটি কোটি বছর ধরে লক্ষ কোটি জনির অন্ধকার পার করে আজ এই মানব জীবন পেয়েছ। ডিগ্রি আর টাকা দিয়ে কেনা সামান্য গোদা ভোগের কাঁচের বিনিময়ে হীরের চেয়েও অনেক দামি এই মানব জীবনটাকে চ্যাংড়া সময়ের পাল্লায় পড়ে ওই কালো গর্তের মধ্যে চিরতরে ছুঁড়ে ফেলে দিও না। এমন ভুল করো না, না না, করো না, করো না এমন ভুল। কে শোনে কার কথা? চ্যাংড়া সময়ের চ্যাংড়া ভোগের ব্ল্যাক হোলের অমোঘ টানে পড়েছে পৃথিবীর প্রায় সবাই মিলে গ্লোবালাইজেশন করে ইন্টারনেটের ভরসায় চলল গ্লোবাল ভিলেজ নামের ওই ভয়ঙ্কর ব্ল্যাক হোলের ভিতরের থেকে আরও ভিতরে। এই কয়েকজন আচার্য, অধ্যাপক বা শিক্ষকের কথা প্রায় কেউই পাত্তা দিল না। এরা পাত্তাও পেলেন না আর পাতও পেলেন না। প্রায় উপসী হয়ে দিন কাটালেন। কিন্তু চোরাগলি দিয়ে ব্ল্যাক হোলের দিকে পা বাড়িয়ে নাস্তির মধ্যে পড়ে ফুরিয়েও গেলেন না। অসীমের অন্বেষণে অনন্তের পথের যাত্রী হয়েই রয়ে গেলেন। সেই পথে সঙ্গীর সংখ্যা অত্যন্ত কম, কিন্তু একেবারে নির্বান্ধব নয়। সেই পথে পথ চলাতেই যে আনন্দ। আর সামান্য হলেও উত্তরাধিকার রেখে যাবার মতো পরিসর রয়েছে সে পথে। তবে কজন আর সে পথে? রাষ্ট্রের প্রায় প্রতিটি মানুষই রাষ্ট্রীয় সাধারণ শিক্ষা ব্যবস্থার আওতায় থাকতে বাধ্য। সরকারি আইনকানুন মেনে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার বাইরে অন্য কোনো শিক্ষা ব্যবস্থা কোনো দিনই পাকাপোক্ত দর পায় না। প্রাতিষ্ঠানিক শিক্ষায় কিসের ভিত্তিতে ডিগ্রি লাভ হয়? সেখানকার আচার্য, অধ্যাপক বা শিক্ষকদের সাধারণ পরিচয় কি? যেসব অঞ্চল থেকে প্রাতিষ্ঠানিক ডিগ্রি পেতে হয় সেই সব এলাকায় এদের নানা রকমের প্রাতিষ্ঠানিক নাম আছে। ইংরেজের শিক্ষা ব্যবস্থাকে কপি মেরে আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থা, তাই এদের বাংরেজি নামগুলোই জনপ্রিয়। শিবকালী স্যার, গায়ত্রী ম্যামেরা তো রয়েইছেন, কিন্তু তার উপরেও আছে সংক্ষিপ্ত বাংরেজি কৃতি। যেমন আমাদের কলেজে ছিলেন AMB বা আম্বা, দুটোই ডাকনাম। আসল নাম আনন্দ মগন বাজপেয়ী। ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়াতেন। বইতে লেখা ছাপা অক্ষরের ফর্মুলাগুলো চক দিয়ে বিরাট ব্ল্যাকবোর্ডে বড় বড় করে লিখতেন। তারপর বাজখাঁই গলায় বইয়ের লেখাগুলো চিৎকার করে রিডিং পড়তেন।
বাজখাই গলার ওই ভয়ঙ্কর চিৎকারের কেমিস্ট্রিটা প্রায় কারুরই খুব একটা সহ্য হতো না। তাই তার ডাকনামের অল্প প্রাণধ্বনি সহজেই ছাত্রছাত্রীদের শরীরে মহাপ্রাণ পেয়ে গেল। সকলের মুখে মুখে আম্বা হয়ে গেলেন হাম্বা। সেই হাম্বা নামের বৈখরি শব্দ চ্যাংড়াদের মনন মধ্যমার পাল্লায় পড়ে আবার পশ্যন্তী রূপ ধারণ করল। আম্বার ছবি খুঁজে পাওয়া গেল। ওই সময় রাস্তাঘাটে, পুকুর পাড়ে, বাসট্রামের গায়ে সিনেমা বা সর্ষের তেলের বিজ্ঞাপনের গা ঘেঁষে হলেও সর্বত্র গাই বাছুরের পোস্টার। আমাদের কলেজের ভিতরে বাইরে ওই পোস্টার প্রায় সর্বত্রই। ওই পোস্টারের দিকে আঙুল দেখিয়েই ছেলেমেয়েরা বুঝিয়ে দিত পরের ক্লাসটা কার, অথবা আগামীকাল কোন বিষয়ের ক্লাস নেই। সর্বনাশ! কিভাবে যেন আমাদের কলেজ ক্যাম্পাসে খোদ ইনঅর্গানিক কেমিস্ট্রির বিষয়টারও প্রতীক হয়ে উঠল ওই গরু এবং বাছুর। যাক, যে কথা বলছিলাম, টিউটর থেকে টিচার, মাস্টার থেকে প্রফেসর, ডেমনস্ট্রেটর থেকে লেকচারার, চলিত বাংলা কথ্য ভাষায় এই শ্রেণীর মানুষের নামের কোনো অভাব নেই। এরা এককভাবে নয়, বাবা মাকে সঙ্গে জুড়ে একেবারে দলগতভাবে নিরক্ষর মানব ছানার ওপর ঝাঁপিয়ে পড়েন। তারপর চলে শিক্ষাদান। শিক্ষা বলতে কিছু শব্দ, আর সেই সব শব্দের মধ্যে মিশে থাকা অর্থ বা ভাব। হ্যাঁ, কোনো শব্দ থেকে সেই শব্দের ভাবকে পৃথক করা যায় না। রান্না করা খিচুড়ির থেকে ডাল, চাল, লঙ্কার গুঁড়ো বা নুন কিছুই কি আলাদা করা যায়? এই ঠিক তেমনই সনাতন ভারতের মহামানবের সাগর তীর থেকে যুগে যুগে একই উত্তরধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে নাদ বা সঙ্গীতের ধ্বনি। নাদবিদ্যা বা সঙ্গীতবিদ্যার শিক্ষা ছাড়া কোনো বিদ্যাই দেহ মনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। দেহ মনের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হলে কোনো বিদ্যাই জীবনের সঠিক এবং সার্বিক অস্তিত্বের কাজে আসে না। তাই সে কবেকার প্রাচীন বিদ্যা সামবেদ হয়ে গেল সামগান। ফলিত বেদ ও বিজ্ঞান মানে যজ্ঞ, যজ্ঞের উদযাপন মন্ত্র দিয়ে। নাদহীন মন্ত্র অনর্থক, অবান্তর, নিষ্ফলা। তাই উদ্গাতা বা মন্ত্র সঙ্গীতজ্ঞ ছাড়া যজ্ঞের কোনো প্রসঙ্গই ছিল না। কেবল যজ্ঞ নয়, যাজন, যজন, অধ্যয়ন, অধ্যাপনার মতো মানুষের সমাজের চারটে অতি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে গেলে উপনয়নের মাধ্যমে যে কোনো মানব সন্তানকে প্রথমে ব্রাহ্মণ শ্রেণীভুক্ত করতে হতো। কারণ বৈদিক যুগে ব্রাহ্মণ পরিবারে জন্মালে একেবারে জন্মলগ্ন থেকেই ব্রাহ্মণ হওয়া সম্ভব ছিল না। গায়ত্রী মন্ত্রে অভিষেকের অনুষ্ঠানকেই প্রকারান্তরে উপনয়ন বলা যায়। সংস্কৃত ভাষায় গৈ ধাতুর সঙ্গে ত্রিচ প্রত্যয়ের সংযোগে গায়ত্রী শব্দ ও তার অর্থ। গৈ ধাতু অর্থাৎ গান করা। ইংরেজিতে বললে টু সিং, তার মানে খুব সহজ। গান গাইতে না পারলে জ্ঞান বিজ্ঞানের কোনো বিষয়ের চর্চা মানে নিজে পড়াশুনো করা, পড়ানো, যজ্ঞ করা, যজ্ঞ করানো, এসব কোনো কিছুরই কোনো অধিকার নেই। ব্রাহ্মণ মানেই সঙ্গীতজ্ঞ। যে কোনো সঙ্গীত থেকে মন্ত্রসঙ্গীত, সঙ্গীতজ্ঞ না হলে জ্ঞান বিজ্ঞানের যে কোনো বিষয়ের শিক্ষক, অধ্যাপক বা আচার্য হবার কোনো প্রশ্নই ওঠে না। এই তো ভারতের ট্র্যাডিশন। ইংরেজের আগমনের প্রাক্কালে এই সেদিন পর্যন্ত শিক্ষা দীক্ষার টোলগুলোতে এই ট্র্যাডিশনই কম বেশি ছিল। ৫০ বছর আগেও টোলের এক পণ্ডিত সঙ্গীতকে এমন মাত্রায় নিয়ে গেলেন যে আজও গোটা দুনিয়ার প্রায় সব মহাদেশেরই কোথাও না কোথাও
সকাল সন্ধ্যায় তাঁর পূজা হয়, দুহাত তুলে নাচ গান করছেন। পৃথিবীতে কোথাও মনে হয় এমন কোনো দেবতা বা অবতারের মূর্তি নেই। ভারতের সন অফ ম্যান, সন অফ গড, মহাপ্রভু শ্রী চৈতন্য। কেবল ভারতে কেন, ইউরোপের উন্নত দেশগুলিতেও ব্যাপার প্রায় একই। খোদ ব্রিটিশের শিক্ষা ব্যবস্থায় মিউজিক স্কুলের প্রাধান্য। ব্রিটিশ যখন আমাদের দেশে রাজত্ব করছে এবং নামি দামি কালা আদমিদের সহযোগিতায় কালা আদমির দেশের গোটা শিক্ষা ব্যবস্থা থেকে সঙ্গীতকে 10 মাইল দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে, ঠিক সেই সময়, ঠিক সেই সময়ে ইংল্যান্ডের খোদ ব্রিটিশের স্কুলে অঙ্ক বা সঙ্গীত যে কোনো বিষয়ের পরীক্ষায় ফেল করলেই এক ক্লাস থেকে অন্য ক্লাসে প্রমোশন বন্ধ। 1817 সাল। রবীন্দ্রনাথ আরও 44 বছর বাদে জন্মাবেন, স্বামী বিবেকানন্দ জন্মাবেন আরও 46 বছর বাদে। এই রকম সময় টোল ফেলে স্কুলে শিক্ষা দীক্ষার পাকাপোক্ত ব্যবস্থা হয়ে গেল। ব্রিটিশের পরাধীন ভারতের রাজধানী কলকাতায় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি তৈরি হল। রুটিন, পিরিয়ড, টেক্সট বুক, ক্লাস, হাফ ইয়ারলি, ইয়ারলি, নানা রকমের পরীক্ষা ইত্যাদি সব ব্যাপারগুলোকে নিয়ে ওই 1817 সালেই বৃহদাকারের স্কুলের পত্তন হল মধ্য কলকাতায়। হিন্দুত্বের সঙ্গে সঙ্গীতের সম্পর্ক একেবারে হিন্দুর জন্মলগ্ন থেকেই শুরু হয়। এমনকি মৃত্যুর পরেও শ্রাদ্ধ শান্তির যজ্ঞে ও মন্ত্রসঙ্গীত উৎকাতা। বিষয় সঙ্গীতকে পাকাপাকিভাবে সাধারণ শিক্ষা ব্যবস্থার থেকে 1000 মাইল দূরে ছুঁড়ে ফেলে দিয়ে যে স্কুলের সিলেবাস তৈরি হল বেদান্তের হিন্দুস্থানে, সেই স্কুলের নাম দেওয়া হল হিন্দু স্কুল। ব্যাপারটা ভণ্ডামি, প্রহসন নাকি সরাসরি শয়তানি? যে কমিটি এই প্রহসন বা শয়তানির পত্তন করল, সেই স্কুল বুক সোসাইটির 24 জনের কমিটিতে 16 জন অভারতীয় থাকলেও 8 জন ভারতীয় তো ছিলেন। তাদের মধ্যে মেদিনীপুরের বেদজ্ঞ বাঙালি, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপের ধুরন্ধর এমন ব্রাহ্মণও ছিলেন। কিন্তু যে হিন্দুর অন্যতম শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ গীতা, অর্থাৎ গীত বা গাওয়া হয় যা, সেই গান বাদ গেল হিন্দু স্কুলের সিলেবাস থেকে। কোনো প্রতিবাদ তো দূরে থাক, কোনো রকম উচ্চবাচ্যই নেই। 1817 থেকে 1885 রাজধানী কলকাতায় একের পর এক গাদা গাদা স্কুল কলেজ তৈরি হল। না না না, সঙ্গীত বলতে তৎকালীন কলকাতার তথাকথিত মনীষীরা নিষিদ্ধপল্লী, বাইজি, খেউর বা বড়জোর কবিগানের বাইরে কিছু ভাবতেই পারলেন না। কোথায় গেল সামগান? কোথায় গেল গীতা? কোথায় গেল সমুদ্রগুপ্তের বীণা, কবির দাস, মীরাবাই, তানসেন বা মহাপ্রভু শ্রী চৈতন্য নিত্যানন্দের থেকে সাদারাং, রামপ্রসাদ, লালন ফকির? আধুনিক ভারতের ইংরেজ ভাইসরয়বর্গ এবং তাদের তাবেদার তৎকালীন তথাকথিত কাপুরুষ মহাপুরুষ সবাই চুপ। শিক্ষা দীক্ষা থেকে সঙ্গীত বাদ গেল, নাকি ছাত্রছাত্রী হিসেবে শিশু, কিশোর, কিশোরী বা যুবক যুবতীদের মানসিক অবয়বের মুন্ডুটাই কাটা গেল? ওই নিয়ে ব্রিটিশ ভাইসরয় থেকে দেশওয়ালি সাগর, রত্ন, বিভিন্ন মনীষী বাবাজিদের দল কারুরই কোনো তাপ উত্তাপ নেই। 200-250 বছর সঙ্গীতবিদ্যা তাকে তুলে রেখে ভারতীয় শিক্ষা ব্যবস্থার নেতা পাণ্ডা হল কেরানি বিদ্যা। 2 তরুণ তেড়ে ফুঁড়ে এর প্রতিবাদ করতে এগিয়ে এসেছিলেন। তাদের ঘরোয়া লোকেরাই তা মেনে নিতে পারল না। একজনকে বলা হলো লম্পট, আর একজনকে ভিখিরি। তবে অধিকাংশ আত্মীয় স্বজন বা নিজের দেশের মানুষদের 2 খোলা চোখের সামনে অল্প সময়ের মধ্যেই
এঁরা এঁদের প্রকৃত পরিচয় প্রমাণ করেই ছেড়েছিলেন। সেই তথাকথিত লম্পটটি তৎকালীন নোবেল পুরস্কারে পুরস্কৃত, একাই সমগ্র বিশ্বের শিক্ষাকে একত্রিত করে তারপর সনাতন ভারতীয় শিক্ষা তথা সঙ্গীতকে সেই শিক্ষার মেরুদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করে একটা গোটা শিক্ষা ব্যবস্থারই পত্তন করে ফেললেন। যত্র বিশ্বভবত্যেক নেড়ম। আর একজন ভিখিরি। সে যুগে মার্কিন কেন্দ্রিক পাশ্চাত্যের অন্যতম প্রধান গুরু হয়েও তার নিজের গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণের নামে মিশনারি, মঠ, মন্দির, স্কুল, কলেজ তৈরি করলেন। সেই সব স্কুল কলেজের শিক্ষার মুখপাত্র সেও ধ্রুপদী সঙ্গীত। চুক্তিপত্রে সই সাবুত করে স্বাধীন হল দেশ, গণতন্ত্র এলো, হাজার লক্ষ সরকারি স্কুল তৈরি হল। গায়ত্রী গীতার দেশবাসীরা নিজেরাই এবার দায়িত্ব নিয়ে গীতা থেকে গীতাঞ্জলির দেশের সরকারি শিক্ষা ব্যবস্থার থেকে সঙ্গীতকে গায়েব করে দিল। যা সত্য তাই সুন্দর। ভারতের গণতান্ত্রিক সরকারের গোষ্ঠীগুলি সঙ্গীতের মধ্যে কোনো সুন্দর বা কোনো সত্যি খুঁজে পেল না। তাই যা কিনা গীত হবার বা গাইবার বিষয় ছিল, অর্থাৎ গীতা, সেই গীতাকে সত্যের পরাকাষ্ঠা হিসেবে পাঠিয়ে দিল কান ফাটানো, প্রাণ কাঁপানো, হাড় জ্বালানো সামান্য সত্য আর অগণিত মিথ্যার ভণ্ড শব্দের ভয়ঙ্কর ভিড়ে হৃদয় বিদারক ঝগড়াঝাঁটির অন্ধকারে ঘেরা অন্ধ আদালতের হিমবোধ বদ্ধ করে। সেসব অনেক কথা, সব বলা নিরাপদ তো নয়, বরং গণতন্ত্রের পদে পদে বিপদ। রাজার যুগ গিয়ে মন্ত্রীদের যুগ। একসময় দেশ জুড়ে ২০-৫০টা রাজ্য ছিল, তাদের ২০-৫০টা প্রধান সেনাপতি আর এক একজনের ২০-৫০ হাজার সৈন্য সামন্ত দিয়েই কাজ চলত। আর এখন রাজ্য, কেন্দ্র, সরকারি, বিরোধী, বর্তমান, অতীত, ভবিষ্যৎ সব মিলিয়ে ২০-৫০ হাজার নেতা মন্ত্রী। হাজার হাজার যুগ ধরে রাজতন্ত্র চলেছে যে দেশে, সেই দেশে মন্ত্রীতন্ত্রের শরীরের বাইরের দিকটায় লোক দেখানো গণতন্ত্রের পোশাক পরানো থাকলেও অন্তরে অন্তরে তো স্বাভাবিকভাবেই স্বর্ণমুদ্রার স্বপ্নে পরিপূর্ণ হবারই কথা। যুগ যুগান্তরের রক্ত, জিন প্রভৃতি হঠাৎ করে একটা কাগজের সই করে রাতারাতি বদলে ফেলা যায় বুঝি? ভোটযুদ্ধে এদের এক একজনের যদি ২০-৫০ হাজার করে যোদ্ধার প্রয়োজন হয়, তাহলে দেশ জুড়ে মোট কত অস্ত্রধারীর প্রয়োজন? সংখ্যাটা আমাদের দেশের সমগ্র দেশবাসীর মোট কত শতাংশ হতে পারে? এদিকে ফিজিওলজি বলছে যে মারপিট, ভাঙচুর বা খুন জখম করবার জন্য যে সমস্ত হরমোন, স্নায়ু, স্নায়ুগ্রন্থি এবং শরীরের ভিতরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত জরুরি হয়ে ওঠে, নিয়মিত সঙ্গীত চর্চায় নাকি সেগুলোর ১২টা বেজে যায়। সামঞ্জস্য এবং সমন্বয়ের পরাকাষ্ঠা সঠিক সঙ্গীত চর্চায়, মানব জীবন ও সভ্যতায় নাকি প্রেম, দয়া, ক্ষমা, ভালোবাসার মতো সমস্ত উল্টো ব্যাপারের জন্য দায়ী নিউরো হরমোন, স্নায়ুতন্ত্র আর স্নায়ুকেন্দ্রগুলো সক্ষম আর সক্রিয় হয়ে ওঠে। এদিকে ভোটযুদ্ধ ছাড়া গণতন্ত্র হয় না। আর আমাদের দেশে সেই প্রথমবারের ভোটের সময় থেকেই ভোটের তারিখের বেশ কিছুদিন আগে থেকেই কোটি কোটি মানুষকে সামঞ্জস্য আর সমন্বয়হীন হতেই হয়। ৫-৭ বছরের মাঝে মাঝেই কয়েক মাস মারামারি জাতীয় যুদ্ধ করতে গেলে ছোটবেলা থেকে এই সব বিষয়েও তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রয়োজন। এই সব শিখতে গেলেও শিক্ষার একটা ধারাবাহিকতা প্রয়োজন। সরকারি দায় বাঁচিয়ে এই অসামঞ্জস্যের শিক্ষা ব্যবস্থার অন্ধকারটুকু বাঁচিয়ে রাখতেই কত মানুষের কত হয়রানি তা জানেন? নেতামন্ত্রীদের কষ্ট একটুও কি বোঝেন? তার উপর দিয়ে আবার সমস্ত সরকারি স্কুলে ছোটবেলা থেকে সামঞ্জস্যের পরাকাষ্ঠা, ওই সঙ্গীত
শেখাতে শুরু করলে এদেশের গণতন্ত্রের গঠনতন্ত্রটাই ভেঙে চুরে চুরমার হয়ে যাবার আশঙ্কা। তখন কি হবে? দেশ চলবে কিভাবে? সব কিছুই বাথরুমে ঢুকে গান গাইবার মতো অত সহজ নয়। কি বুঝলেন? এখনো কিছুই বোঝেননি? কিচ্ছু না। ভারতের মতো দেশে সঙ্গীত কর্পূরের মতো একেবারে উবে গেলেও মুশকিল। আন্তর্জাতিক নজরে গুড বুকে থাকতে হবে না? ভিতরে যাই হোক, দেশ বিদেশের কাছে চক্ষু লজ্জা বলে একটা কথা আছে তো নাকি? তাই যদু আর মধু দুজনের পাশাপাশি বাড়ির দুটো গেটের দেওয়ালেই হেভিওয়েট ডিগ্রি নেম প্লেট। বাঁদিকের বাড়ির গেটের নেম প্লেটে লেখা যদুনাথ সাহা পিএইচডি, ডান দিকে মধুসূদন ভট্টাচার্য পিএইচডি। বেচারা মধুসূদন স্কুলের সেই ক্লাস 1 থেকে অঙ্ক কষতে কষতে কত পেন্সিল, কত কলমের যে আয়ু শেষ করে দিয়েছে তার কোনো আঙ্কিক হিসেব নেই। নিজের তর্জনীর ডগাটা পর্যন্ত পেন্সিল আর কলমের সুদীর্ঘ দিন, মাস, বছরের পর বছরের চাপে বেঁকে গিয়েছে। আর যদুনাথ স্কুলের এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে মাঝে মধ্যেই চোট খাওয়া দুঃখী গাধা টাইপের। কোনো মতে উচ্চ মাধ্যমিকের 12টা ক্লাস টপকাল। স্কুলের 12 ক্লাস পর্যন্ত সঙ্গীতের সং পর্যন্ত কোনো ক্লাসে ছিল না। পাশের পাড়ার বেসুরো ফণি বলে সঙ্গীত জলসায় কুখ্যাত বয়স্ক মানুষটার বাড়িতে রবিবার করে যদুনাথ কয়েক বছর যাতায়াত করত। তার বাড়িতেই নাকি রবিবার করে একটা স্কুল চলে। যদুনাথ সেখান থেকে সঙ্গীত বিশারদ নাকি বিশাকর কি একটা তকমার কাগজ জোগাড় করেছে। 1 থেকে 12 ক্লাস স্কুলে যে বিষয়টার নাম বা গন্ধ কিছুই নেই, বেসুরো ফণির দেওয়া ওই রবিবারের ছুটির দিনের কাগজের তকমা নিয়ে যদু সরাসরি সরকারি ইউনিভার্সিটিতে মিউজিকে অনার্স 13 ক্লাসে। শিক্ষার হাওয়ামহল, 12 তলা অবধি বাতাস, 13 তলায় বিরাট ঘর, টপ, বারান্দা, তাতে অর্থশিক্ষার কুদর্শন আর কুগন্ধি ফুল। কি ঘেন্না! তবু যদু অনেক প্রতিভাবান মাল। এই ম্যাম, ওই স্যার, তারপর ছুটির দিনের পুরনো অভ্যাসগুলো তো আছেই। সব মিলিয়ে যদু আর মধু 2 ডক্টরেট, সম্মান সমান সমান। দুজনই 2 সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মাইনেও একই। কে বলবেন যে সঙ্গীত অতি সযত্নে আমাদের মূল সরকারি শিক্ষা ব্যবস্থাপনার বাইরে একটি ঐচ্ছিক বিষয় বা বাতিকের মতো গুটি কয়েক ইউনিভার্সিটিতে মুখ লুকিয়ে কোনো মতে লজ্জা নিবারণ করে টিকে আছে? কে বলবেন যে সনাতন ভারতের মতো উচ্চমানের সামঞ্জস্যের দেশে সামঞ্জস্যের পরাকাষ্ঠা সনাতন লোকশিক্ষার সনাতন মাধ্যমকে ব্রিটিশ চলে যাবার পরেও স্বাধীন দেশের বিভিন্ন সরকার ব্রিটিশের মতো একই নীতিতে, একই শাসনে, একইভাবে পরিচালিত করছে কেন? এই সব প্রশ্নের উত্তর দিতে খুব বেশি মানুষ যে এগিয়ে আসবেন না সে কথা জানি। তবে এই সব কথাবার্তার যুক্তি ও সত্যান্বেষী ভাব দেখে যদি কেউ সত্যিই এগিয়ে আসেন তবে খুব সাবধানে এগোবেন। কিন্তু গাঁইতি, কোদাল থেকে শুরু করে আণবিক বোমা, বোমারু, বিমান সব সঙ্গে নিয়ে তবে এগোবেন। বাপরে বাপ! এতদিনের এত গভীর গর্ত! কি জানি কি হয়, কেঁচো খুঁড়তে কেউটে বেরোলো নাকি সাধারণ সাপের গর্তের নিচে পৃথিবীর সমস্ত আদিমতার আদিমতম বিরাট বিশাল ডাইনোসরগুলোই ওদের অনন্ত খিদে নিয়ে আপনাকে মুখে পুরে খাবার জন্য উঠে এলো।